আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে স্বাগত সবাইকে। শুরুতেই জানাবো শিরোনাম। শেষ মুহূর্তের নাটকীয়তায় ভারতের মহারাষ্ট্রে এনসিপি বিজেপির জোট সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস। বিশ্বজুড়ে শরীর চর্চা ও খেলাধুলায় অনীহা বাড়ছে বাচ্চাদের। শারীরিক সক্রিয়তার দিক থেকে সবচেয়ে এগিয়ে বাংলাদেশের শিশু কিশোররা, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল কলম্বিয়া, রাজধানী জুড়ে কারফিউ জারি, নিহত ৩ জন। সহিংস আন্দোলন চলছে চিলি, ইরাক ও লেবাননে। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাজ। শেষ মুহূর্তের নাটকীয়তায় ভারতের মহারাষ্ট্রে এনসিপির সাথে জোট সরকার গঠন করল বিজেপি। শনিবার ভোরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস। তার উপমুখ্যমন্ত্রী হন এনসিপি নেতা অজিত পাওয়ার। যদিও এ ব্যাপারে কিছুই জানতেন না বলে দাবি এনসিপি প্রধান শারদ পাওয়ারের। বিষয়টিকে অভ্যুত্থান বলে অভিহিত করেছে শিবসেনা। শুক্রবার গভীর রাতেও কথা ছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। শিবসেনা, এনসিপি, কংগ্রেস জোট গঠনের সমঝোতা ছিল চূড়ান্ত, কিন্তু শেষ মুহূর্তে অবস্থান পাল্টায় এনসিপি। শনিবার ভোরে খবর প্রকাশ হয় উপমুখ্যমন্ত্রী হওয়ার শর্তে বিজেপির সাথে জোট বেঁধেছেন এনসিপি প্রধানের ভাইয়ের ছেলে। কোনো ধরনের আভাস ছাড়াই সকালে মুম্বাইয়ের রাজভবনে শপথ নেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস এবং এনসিপি নেতা অজিত পাওয়ার। রাষ্ট্রপতির শাসন জারির পর মহারাষ্ট্রে একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা দরকার ছিল। জগাখিচুড়ি সরকার টিকতে পারত না, তাই রাজ্যে স্থায়ী সরকার ব্যবস্থার স্বার্থে বিজেপি এনসিপির জোট এগিয়ে এসেছে। মহারাষ্ট্র মে ইতনে 1 মাস ধরে সরকার গঠন ঝুলেছিল, অথচ মহারাষ্ট্রে হাজারো সমস্যা, বিশেষ করে কৃষকদের অবস্থা খুব করুণ। এই অবস্থায় রাজনৈতিক সংকট যেন আর দীর্ঘায়িত না হয় তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছি। মহারাষ্ট্রে সরকার গঠনে বিজেপিকে সমর্থন অজিত পাওয়ারের ব্যক্তিগত সিদ্ধান্ত, দাবি এনসিপির। বলছে চাপের মুখে বাধ্য করা হয়ে থাকতে পারে তাকে। সমন্বিতভাবে পরবর্তী করণীয় ঠিক করার ঘোষণা দিয়েছে শিবসেনা, এনসিপি, কংগ্রেস। আমি বিস্মিত। অজিত পাওয়ারের সিদ্ধান্তের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। তার সিদ্ধান্ত বা এই সরকারকে দল স্বীকৃতি দেবে না। দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। গণতন্ত্রের নামে খেলা চলছে, নির্বাচনের আর দরকার নেই দেশে। অজিত পাওয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চাই আমরা। অজিত পাওয়ারের সাথে 8 জন বিধায়ক গিয়েছিলেন, 5 জন ফিরে এসেছেন। তাদের মিথ্যে বলে গাড়িতে তোলা হয়েছিল, অপহৃতই হয়েছিলেন বলা যায়। গেল অক্টোবরে বিধানসভা নির্বাচনে বিজেপি সর্বোচ্চ আসন পেলেও ছিল না একক সংখ্যাগরিষ্ঠতা। জোটের হিসেবে সে সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপি শিবসেনার। নুসরাত কামাল, যমুনা নিউজ। এদিকে মহারাষ্ট্রে জোটের মাধ্যমে সরকার গঠন করায় বিজেপি ও এনসিপিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে শুভেচ্ছা জানান তিনি বলেন, মহারাষ্ট্রের উন্নয়নে একসাথে 2 নেতা কাজ করবে বলে প্রত্যাশা তার। এছাড়া রাজ্যটির জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে মন্তব্য করেন মোদী। 2 নেতার শপথ গ্রহণের পর মহারাষ্ট্রের বিজয় মিছিল করেছে বিজেপি সমর্থকরা। ভারতের ঝাড়খণ্ডে মাওবাদীদের হামলায় প্রাণ গেছে কমপক্ষে 4 পুলিশ সদস্যের। শুক্রবার রাতে রাজ্যের লাটেহার শহরে টহলরত পুলিশের গাড়িবহর লক্ষ্য করে এলোপাথারি হামলা চালায় হামলাকারীরা। জানা গেছে, একই পথ ধরে যাওয়া রাজ্য বিজেপির সম্পাদক সুবোধ সিং গুট্টুর গাড়িবহর অল্পের জন্য হামলা থেকে রক্ষা পায়। হামলাকারীদের প্রথমে দলীয় কর্মী ভাবলেও পথে হতাহতদের পড়ে থাকতে দেখে পালিয়ে বাঁচেন অনেকেই। 30 নভেম্বর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচন সামনে রেখে এর আগে কাছাকাছি এলাকাতেই সমাবেশ করেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার যাবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচারিক আদালতে দায়ের হওয়া মামলার জন্য যৌথভাবে প্রস্তুতি নিচ্ছে মিয়ানমার সরকার ও দেশটির সেনাবাহিনী, এমনটা জানিয়েছে সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিনতুন। রাখাইনে চলমান সংকটের জন্য সংখ্যালঘু রোহিঙ্গাদের দায়ী করেন তিনি বলেন, রাজ্যটির আদিবাসী বা মিয়ানমারের পুলিশ ও সেনাবাহিনী এতে কোনো ভূমিকা ছিল না, বরং অঞ্চলটিতে বসবাসরত বহিরাগতরা সংঘাতকেই উস্কে দিচ্ছিল। এই বাস্তবতা উপেক্ষা করে আন্তর্জাতিক অঙ্গনে কেবল রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি জানান, আইসিজের শুনানিতে এই বিষয়টি খোলাসা করবে নেইপিডো। আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু কিশোরদের আলস্য। শরীরচর্চা, খেলাধুলায় অনীহা মহামারী আকার ধারণ করেছে বিশ্বজুড়ে। উন্নত, উন্নয়নশীল কিংবা অনুন্নত সব দেশেই মোটামুটি একই চিত্র। তবে ব্যতিক্রমী অবস্থানে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শারীরিক সক্রিয়তার দিক থেকে সবচেয়ে এগিয়ে বাংলাদেশের শিশু কিশোররা। টেবিলে খাবার, কিন্তু চোখ আটকে টিভিতে। শৈশব থেকেই সব যেন আটকে গেছে যান্ত্রিক জীবনে। ফলে কমছে খেলাধুলা, শরীর চর্চা, বাড়ছে আলস্য। এতে শুধু যে স্বাস্থ্যের ক্ষতি তাই নয়, বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের মস্তিষ্কের বিকাশও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দীর্ঘ 15 বছরের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষণা বলছে, বিশ্বের কোনো দেশেই 11 থেকে 17 বছর বয়সী শিশু কিশোররা শারীরিকভাবে খুব একটা সক্রিয় নয়। যথেষ্ট শরীরচর্চা আর খেলাধুলার অভাবে তারা বেড়ে উঠছে দুর্বল হয়ে। বাড়ছে মুটিয়ে যাওয়ার প্রবণতা। প্রতিদিন অন্তত 1 ঘন্টা শরীর চর্চা না করলে তাকে সক্রিয় বলার উপায় নেই। এই শরীর চর্চা সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া বা খেলাধুলা যে কোনো কিছু হতে পারে। শিশু কিশোরদের সক্রিয়তা বাড়াতে নানা ব্যবস্থা নেওয়া হলেও তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়তে থাকায় বাড়ছে ঘরে বসে খেলার প্রবণতা। কৈশোরের শারীরিক সক্রিয়তার সূচকে বিশ্বের 146টি দেশের মধ্যে সেরা অবস্থানে বাংলাদেশ। যদিও দেশের 66% শিশু কিশোরী তেমন খেলাধুলা করে না। শারীরিকভাবে সবচেয়ে নিষ্ক্রিয় দক্ষিণ কোরিয়া আর ফিলিপাইনের কিশোররা। WHOর পরামর্শ, 5 থেকে 18 বছর বয়সে দিনে অন্তত 1 ঘন্টা খেলাধুলা বা শরীরচর্চা প্রয়োজন। স্কুল পড়ুয়াদের 80%ই যা করে না। শারীরিক সক্রিয়তার দিক থেকে ছেলেদের তুলনায় 7% পিছিয়ে মেয়েরা। প্রতি 5 জন কিশোর কিশোরীর মধ্যে 4 জনই শারীরিকভাবে যথেষ্ট সক্রিয় নয়। বৈশ্বিকভাবে এ হার 81%। ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে সক্রিয়তার প্রবণতা আরও কম। ল্যান্সেট চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ জার্নালের এই প্রতিবেদনে লৈঙ্গিক পার্থক্যেও ব্যতিক্রমী অবস্থানে বাংলাদেশ। সব দেশে যেখানে ছেলেদের তুলনায় পিছিয়ে মেয়েরা, সেখানে বাংলাদেশে মেয়েদের মধ্যে শারীরিক সক্রিয়তার হার ছেলেদের তুলনায় 6% বেশি। নুসাত কামাল, যমুনা নিউজ। যুক্তরাজ্যে 12 ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হলো দ্বিতীয় টেলিভিশন বিতর্ক। শুক্রবার বিবিসি আয়োজিত কোশ্চেন টাইমসে মুখোমুখি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিরোধী নেতা জেরেমি করবেন। নানা বিষয় উঠে এলেও বিতর্ক জুড়েই ছিল ব্রেক্সিট ইস্যুতে পরস্পরকে ঘায়েলের চেষ্টা। দীর্ঘ কয়েক মাস ধরেই যুক্তরাজ্যের রাজনীতি আবর্তিত হচ্ছে ব্রেক্সিটকে কেন্দ্র করে। সাধারণ নির্বাচনের আগেও যাবতীয় প্রচারণায় ইইউ থেকে বিচ্ছেদ প্রক্রিয়াকেই সামনে রাখছেন প্রার্থীরা। বিবিসির কোয়েশ্চেন টাইমেও হয়নি এর ব্যতিক্রম। জোট থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন দুই দলের প্রধান। বিতর্কে প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়েন বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন। ব্রেক্সিট কার্যকরের আগে ইইউর সাথে চুক্তির বিষয়ে আশাবাদ জানান তিনি। বলেন, দ্বিতীয় গণভোটের আগেই জনগণের সামনে কার্যকর চুক্তির খসড়া তুলে ধরা হবে। এছাড়া গণভোটের ফলাফল যাতে প্রভাবিত না হয় সেজন্য নিরপেক্ষ অবস্থানে থাকার কথাও বলেন তিনি। প্রথমত, ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি বিশ্বাসযোগ্য বিচ্ছেদ চুক্তির জন্য আলোচনা করব। দ্বিতীয়ত, গণভোটের আগেই জনগণের সামনে তুলে ধরা হবে তা। নির্বাচিত হলে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত গণভোট নিশ্চিত করবে আমার সরকার। ব্রেক্সিট নিয়ে অচলাবস্থা কাটাতে নির্বাচনের ডাক দিতে বাধ্য হয়েছেন বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইসলামোফোবিয়া সহ কয়েকটি বিষয় তোপের মুখে পড়লেও বেশিরভাগ প্রশ্ন ছিল ব্রেক্সিট কেন্দ্রিক। বিচ্ছেদ নিয়ে কনজারভেটিভ পার্টির অবস্থান বরাবরই স্পষ্ট বলে দাবি করেন তিনি।
আমি এই মুহূর্তে কোনো নির্বাচন চাইনি, তবে বাধ্য হয়েছি, কারণ পার্লামেন্ট ব্রেক্সিট প্রক্রিয়া অচল করে দিচ্ছে। আমরা বরাবরই যে কোনো মূল্যে ইইউ থেকে বিচ্ছেদ চাই, কারণ বছর বছর অর্থ গচ্চা দিতে রাজি নই। আগামী 12 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। ইইউ থেকে বিচ্ছেদ কার্যকরে ব্যর্থ হয়ে আগাম নির্বাচনের পথ বেছে নেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আর এরই সাথে যমুনা আইডেস্কের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। অর্থনৈতিক সংকট, দুর্নীতি, বৈষম্য এবং বেতন কাঠামো মূল্যায়নের দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে কলম্বিয়ায়। আন্দোলনে বোমা হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। সংঘাত এড়াতে রাজধানী জুড়ে জারি করা হয়েছে কারফিউ। এদিকে বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ চিলিও। সহিংস আন্দোলন চলছে লেবানন, আলজেরিয়া। এদিকে ইরাকে বিক্ষোভকারীদের ওপর পুলিশি হামলায় প্রাণ গেছে অন্তত 3 জনের। কলম্বিয়ায় পুলিশের গুলি, টিয়ারশেল আর লাঠিচার্জ। বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর চলে দফায় দফায় সংঘাত। শুক্রবার রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী বোগোতা। দুর্নীতি, আয় বৈষম্য, বেকারত্ব, অর্থনৈতিক মন্দাভাব সহ নানা কারণেই দীর্ঘদিন ধরে সংকট চলছে দেশটিতে। সেই পুঞ্জীভূত ক্ষোভ নিয়ে রাজপথে নেমে আসে হাজারো মানুষ। সরকারের নেওয়া সব পদক্ষেপই মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম, তবু পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছে। ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা। সরকার সমাধানের পথে না হেঁটে দমনপীড়ন চালাচ্ছে জনগণের উপর। আমাদের প্রত্যাশা দ্রুতই শান্তি ফিরবে দেশে। সহিংসতা এবং প্রাণহানি এড়াতে বোগোতায় জারি করা হয়েছে কারফিউ। আটক করা হয় কয়েকশো বিক্ষোভকারীকে। রাত থেকে পুরো রাজধানী জুড়ে জারি করা হয়েছে কারফিউ। এ বিষয়ে সেনা, পুলিশ এবং শহরের মেয়রকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন কেউ সহিংসতা না ছড়াতে পারে। এদিকে চিলিতে মেট্রো রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ গড়িয়েছে টানা 36 দিনে। প্রাণ গেছে কমপক্ষে 26 জনের। ইরাকে চলমান বিক্ষোভে শুক্রবার পুলিশের গুলিতে নিহত হয়েছে বেশ কয়েকজন, আহত অনেকে। পুরো সরকার ব্যবস্থা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ অব্যাহত আছে আরব দেশ লেবাননেও। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ইরানে চলমান বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগে অন্তত 100 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিচারিক আদালতের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, দেশব্যাপী অভিযান চালিয়ে বিরোধী নেতাকর্মীদের আটক করেছে ইরানের বিপ্লবী গার্ডস। টানা বিক্ষোভের কারণে এখনও সীমিত রয়েছে দেশটির ইন্টারনেট সংযোগ। জ্বালানির মূল্যবৃদ্ধির ঘোষণার প্রতিবাদে গেল সপ্তাহে শুরু হয় বিক্ষোভ। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, নিরাপত্তা বাহিনীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ গেছে শতাধিক মানুষের। ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনে সফল হবে না বলে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষের এক প্রতিনিধি পরিষদ উল্লেখ করেছে। শুক্রবার ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে এই দাবি করেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট অভিশংসন ইস্যুটি তুলবেন না। আবারও দাবি করেন তার বিরুদ্ধে ডেমোক্র্যাটদের আনা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। অভিযোগ করেন শুনানিতে মিথ্যা বলেছেন 2 সাক্ষী। এদের মধ্যে একজন ইউরোপীয় ইউনিয়নের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, অপরজন ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা। এর আগে অপর এক অনুষ্ঠানে তার বিরুদ্ধে অভিশংসন তদন্তকে ভাওতাবাজি বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্তিশালী, অর্থনীতিও চাঙ্গা। এ পরিস্থিতিতে তারা অভিশংসন শুনানির আয়োজন করছে, যা আসলে এক ধরনের ভাওতাবাজি। আসলে রিপাবলিকানদের পক্ষে জনসমর্থন এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি, তাই মিথ্যা অভিযোগকে ইস্যু বানাচ্ছে বিরোধীরা। সিরিয়ার ইদলিবে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এই সতর্ক করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়া বিষয়ক বিশেষ দূত গিয়ার পেডারসন। তিনি জানান, আলেপ্পোয় নতুন করে চালানো হামলায় প্রাণ গেছে অন্তত 7 জন বেসামরিক নাগরিকের। ইদলিবের নতুন করে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়া নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন, কারণ সেখানে 30 লাখের বেশি মানুষের বসবাস। তারা সবাই এখন হামলা আতঙ্কে। প্রতিনিয়ত হামলা পাল্টা হামলা চলছে বিদ্রোহী এবং সরকার পক্ষের মধ্যে।
চলতি বছর জর্দানের প্রাচীন নগরী পেত্রা ভ্রমণ করেছেন 10 লাখ পর্যটক। বিপুল সংখ্যক পর্যটক আগমনের মাইল ফলককে স্মরণীয় করে রাখতে উৎসবের আমেজে সেজেছে এই শহরটি। আর এই নিশীতে শেষ করবো আজকের যমুনা আইডেক্স। তবে তার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরেকবার। শেষ মুহূর্তের নাটকীয়তায় ভারতের মহারাষ্ট্রে এনসিপি বিজেপি জোট সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস। বিশ্বজুড়ে শরীর চর্চা ও খেলাধুলায় অনীহা বাড়ছে বাচ্চাদের। শারীরিক সক্রিয়তার দিক থেকে সবচেয়ে এগিয়ে বাংলাদেশের শিশু কিশোররা, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল কলম্বিয়া, রাজধানী জুড়ে কারফিউ জারি। নিহত 3 জন। সহিংস আন্দোলন চলছে চিলি, ইরাক ও লেবাননে। এই ছিল আজকের যমুনা আইডেস্কের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।